কি হলো 48-এ, তখন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর জিএস ছিলেন ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম, বিপি ছিলেন অরবিন্দ ঘোষ। লেখা আছে, আপনি পড়েন রেকর্ডে। তার কিছুদিন পরে যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান আসলেন ঢাকা ইউনিভার্সিটিতে, এই অংশের আন্দোলনের ছাত্রদের ভাষা আন্দোলনের উত্তাল আন্দোলন দেখে তিনি এসেছিলেন ইউনিভার্সিটিতে বক্তব্য রাখছিলেন। তখন লিয়াকত আলী খানের কাছে একটা মেমোরেন্ডাম, একটা স্মারকলিপি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে ভাষার দাবির কথা, এই অংশের মানুষের স্বাধিকারের কথা তুলে ধরার সিদ্ধান্ত হয়েছিল। সেই স্মারকলিপিটা ড্রাফট করেছিলেন মরহুম বিচারপতি আব্দুর রহমান, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র অধ্যাপক গোলাম আজমের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জাস্টিস আব্দুর রহমান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস হিসেবে সেই স্মারকলিপি অধ্যাপক গোলাম আজম নিজেই পাঠ করেছিলেন এবং লিয়াকত আলী খানের কাছে হস্তান্তর করেছিলেন। চকবাজারে 48 সালের তমদ্দুন মজলিস সহ ভাষার অধিকারের দাবিতে যখন আন্দোলনের সূচনা হলো, চকবাজার এলাকায় লিফলেট বিলি করতে গিয়ে অধ্যাপক গোলাম আজম গ্রেফতার হয়েছিলেন। তো আজকের ইতিহাসগুলোতে ভাষা আন্দোলনের কত আর্টিকেল, কত বই, কত কি, এগুলো তো বলাই হয় না। আর ডাকসুর জিএস এর তালিকা থেকে গোলাম আজমের নামটাই মুছে ফেলা। তো এখন বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী ভাষা সৈনিক অনেকে চলে গেছেন, এই কথাটা, এই সত্যটা কেন বলেন না? একজন বক্তা আজকে সেমিনারে সত্যই বলেছেন, তারা হচ্ছে এরাই যারা সত্যকে এড়িয়ে চলতে চায়, সত্যকে অস্বীকার করতে চায়, আর নিজেরা কোনো কাম না করে মুসলিম জাতিসত্তা, ইসলামী আদর্শ ঐতিহ্যের ধারক বাহক যারা, তাদের যে কোনো কৃতিত্ব হাইজ্যাক করে এরা কমিউনিস্ট বামপন্থী নাস্তিকদের ঘাড়ে তারা নিয়ে যেতে চায়। এই অপরিণামদর্শী যাত্রা থেকে আমাদের সভ্যতা, আমাদের বাংলাদেশ, আমাদের প্রজন্মকে রক্ষা করা হচ্ছে। আমাদের এখনকার এই জুলাই অভ্যুত্থানের নতুন উত্তরাধিকার, এই মুগ্ধ সাইদদের যারা উত্তরাধিকার, সেই নতুন প্রজন্মের অপ্রতিরোধ্য বাংলাদেশের এটা দায়িত্ব হয়ে পড়েছে এই সমস্ত রামবামদের হাত থেকে ইতিহাস বিকৃতিকে রক্ষা করতে হবে। উপমহাদেশের ঢাকা ছিল বাংলা সাহিত্য, ভাষা এবং সংস্কৃতির রাজধানী। যখন আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম, এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকরা তখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজনীতি, সঙ্গীতের রাজনীতি করে তারা সেটা প্রচার করতে লাগলো। এখানকার শিল্পী সাহিত্যিকরা কলকাতায় গিয়ে মনে হয় যেন মধুচন্দ্রিমায় গিয়েছেন। ওই যে তসলিমা নাসরিন বলেছে যে 47-এর সীমানাটা রাবার দিয়ে তুলে দিয়ে দুই বাংলাকে এক করে ফেলো। ওনারা অখণ্ড বাংলার স্বপ্ন দেখেন। আমাদের 55,126 বর্গ মাইলের সীমানাটা ওনাদের পছন্দ হয় না। ওনারা নেহেরু ডক্টরিনের যে স্বপ্ন, অখণ্ড ভারতের স্বপ্ন এখনো দেখেন। ভারতের নতুন লোকসভার যে ভবন করা হয়েছে, সেই ভবনে যে মানচিত্রে স্থাপন করা, যে সেখানে বাংলাদেশ, আসাম সহ সেই এক বিশাল অংশ নিয়ে এমন করে মানচিত্র রেখে দেওয়া হয়েছে, এগুলো প্রমাণ করে বাংলাদেশের বিরুদ্ধে আধিপত্যবাদী শক্তি। ভারতকে দেশ হিসেবে আমরা শত্রু মনে করি না, রাষ্ট্র হিসেবে আমরা শত্রু মনে করি না, ভারতের জনগণকে শত্রু মনে করি না, কিন্তু ভারতের এখন ক্ষমতাসীন যে শাসক বিজেপি, চরম সাম্প্রদায়িক কর্তৃত্ববাদী একটা প্রতিক্রিয়াশীল শক্তি হচ্ছে সেই বিজেপি। তারাই এদেশের মুসলিম জাতিসত্তার বিরুদ্ধে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে, আমাদের অখণ্ডের স্বাধীন সীমানার বিরুদ্ধে ওরাই সবসময় ষড়যন্ত্র করে।